রবীন্দ্রসঙ্গীত শুনলে তার কথার মধ্যে যে ঔচিত্য বোধ আছে, সুরের সঙ্গে তো তার কথা সমান গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথকে যারা গুরুদেব বলছেন সেটারও কোনো অর্থ নাই। তিনি গঙ্গা দেখতে অভ্যস্ত ছিলেন, তিনি দেখলেন পদ্মার বিশালত্ব। স্যার, আমি একটু ব্যক্তিগত আপনার রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে চাই। রবীন্দ্রনাথ নিয়ে তো আপনার দীর্ঘ পাঠ, দীর্ঘ গবেষণা, আবার তার চিঠিগুলো, শ্রেষ্ঠ চিঠি নিয়ে আপনি বই সম্পাদনা করেছেন। আপনি একটু বলবেন যে এই পর্যায়ে এসে জীবনের রবীন্দ্রনাথ আপনাকে কীভাবে সঙ্গ দেয়? আমার বয়স যতই বাড়ছে, অভিজ্ঞতা যতই বাড়ছে, রবীন্দ্রনাথের সঙ্গ পাওয়া আরও আগ্রহ আরও বেশি করে বাড়ছে। এবং জীবনের নানা দুঃসহ সময়ে, নানা দুশ্চিন্তাকর অবস্থায়, নিজের জীবনের, দেশের, বিশ্বের যত ধরনের নেতিবাচক উপাদানগুলো যত দেখি, তত বেশি আমি রবীন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হই। রবীন্দ্রনাথে গিয়ে আমি অনেক বেশি প্রশান্তি অনুভব করি। রবীন্দ্রনাথের গান শুনলে, তার কবিতা পাঠ করলে, তার প্রবন্ধ পাঠ করলে, তার যুক্তির জায়গাগুলো দেখলে আরও বেশি আমাকে শান্তি দেয়, বাঁচার প্রেরণা দেয় এবং আমার দৃষ্টিভঙ্গিকে আরও বেশি আমি সামগ্রিক করে তুলতে পারি। আমাদের মধ্যে যে খণ্ড চিন্তা থাকে, বিচ্ছিন্ন চিন্তা থাকে, সেই চিন্তাগুলোকে পূর্ণ করার জন্য রবীন্দ্র পাঠ আমার জন্য আবশ্যিক হয়ে ওঠে। আমি প্রতিনিয়ত রবীন্দ্রনাথের কাছে শিখি, রবীন্দ্রনাথের কাছ থেকে আনন্দ লাভ করি, রবীন্দ্রনাথের কাছ থেকে বাঁচার অনুপ্রেরণা পাই, জীবনের অনুপ্রেরণা পাই। স্যার, আমরা অনেকের কাছে শুনি যে যৌবনে যে লেখাটা খুব মুগ্ধ করতো, যে লেখকের লেখা খুব ভালো লাগতো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই লেখকের লেখা আর ভালো লাগে না, সেই লেখাটি ভালো লাগে না। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে পাঠের অভিজ্ঞতায় বা তাকে বোঝার ভাবনার কোনো পরিবর্তন এসেছে? তা তো এসছে, কারণ এক সময় আমাদের যৌবনে রবীন্দ্রনাথের যে ধরনের কবিতা আমাদের পছন্দ হতো, এখন তো আর সেই ধরনের কবিতা আকৃষ্ট করে না। কিন্তু আমি বলছি সামগ্রিক রবীন্দ্রনাথকে যদি আমরা দেখি, কারণ রবীন্দ্রনাথ তো শুধুমাত্র কবিতা লেখেননি, শুধুমাত্র গান রচনা করেননি, শুধুমাত্র ছোট গল্প লেখেননি, শুধুমাত্র উপন্যাস লেখেননি, তিনি ছবি আঁকেন, আরও যেসব কাব্যনাট্য, নাটক, তিনি রম্য রচনা, তার যে চিঠিপত্র, এগুলোর মধ্য দিয়ে একটা সামগ্রিক রবীন্দ্রনাথ। তখন সামগ্রিক রবীন্দ্রনাথের মধ্যে যে দর্শনটা পাওয়া যায়, আমরা যৌবনে যখন পড়েছি তখন রবীন্দ্র দর্শন সম্পর্কে অতটা আমাদের মূল্যায়ন ছিল না। আমরা যত আমাদের বয়স বাড়ছে, আমরা তার লেখার মধ্যে দর্শনকে অত বেশি করে পাই, জীবন দর্শন, জীবন সম্পর্কে একটা পরিপূর্ণ উপলব্ধি আমরা পাই আর কি। সেই পূর্ণাঙ্গতা আমাদের যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, সেই পূর্ণাঙ্গতার দিকে আমরাও যেমন অগ্রসর হচ্ছি। রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে মানুষ যে শিশু হয়ে যে জন্মায়, সেই শিশু অপূর্ণ হয়ে জন্মায়, কিন্তু সেই শিশুর প্রতিনিয়ত চেষ্টা থাকে পূর্ণ হওয়ার। এবং মানুষের জীবনটা হলো পূর্ণতা অভিসারী যাত্রা, মানুষ ক্রমশ ছোটোবেলা থেকে তার যত বয়োবৃদ্ধ হয় তত বেশি সে পূর্ণতার দিকে যায়। এবং এই যে পূর্ণতার দিকে যাওয়া, আমাদের প্রত্যেকেরই একটা জার্নি আছে পূর্ণতার দিকে। তা আমরা যত পূর্ণতার দিকে যাচ্ছি, রবীন্দ্রনাথকে তত আমরা কাছে পাচ্ছি। রবীন্দ্রনাথ সেই পূর্ণতার উপলব্ধি আমাদের মধ্যে দিচ্ছেন। স্যার, সেইখানে রবীন্দ্রনাথের সৃষ্টির যে নানা ভাগ রয়েছে, সেইখানে গান কি আপনাকে বেশি সঙ্গ দেয়? গান অবশ্যই। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন, যদি তার আর কোনো সৃষ্টি না থাকে তাহলে তার গান থাকবে। এখনও রবীন্দ্রসঙ্গীত শুনলে, রবীন্দ্রনাথের যে কোনো সঙ্গীত শুনলে আর কি, যে কোনো পর্যায়ের, তার তো নানা পর্যায়ের সঙ্গীত আছে আর কি, যে কোনো পর্যায়ের সঙ্গীত শুনলে তার মধ্যে তার ভাবের সঙ্গে, তার সুরের সঙ্গে, তার কথার মধ্যে যে ঔচিত্য বোধ আছে, রবীন্দ্রনাথের গানের সুরের সঙ্গে তো তার কথা সমান গুরুত্বপূর্ণ। এবং কথাগুলো টানে, কথাগুলোর অর্থ টানে, অর্থ এক এক সময় এক এক ভাব প্রকাশ করে। এবং এই কারণে আমরা রবীন্দ্রসঙ্গীতে সবসময়ই লগ্ন হয়ে থাকতে পারি। এবং রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে সবসময়ই যে কোনো নিঃসঙ্গতার মধ্যে একটা সঙ্গ দেয়, পূর্ণতা দেয়। স্যার, একটু আপনি রবীন্দ্রনাথের চিঠি নিয়ে বই প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথের চিঠি যখন আপনি পাঠ করেন, তখন কেমন রবীন্দ্রনাথকে আপনি পান সেখানে? রবীন্দ্রনাথ আর এক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের চিঠি আমি সম্পাদনা করেছি, তার শ্রেষ্ঠ চিঠিপত্র। এবং আমি যখন এটা করেছি 2007 সালে, তখন পর্যন্ত 19 খণ্ড বেরিয়েছিল। 19 খণ্ডে রবীন্দ্রনাথ ছিল।
যেটা বিশ্বভারতী থেকে, সেইটার উপর ভিত্তি করে আমি তার শ্রেষ্ঠ চিঠিপত্র সম্পাদনা করেছি। আর এছাড়াও রবীন্দ্রনাথের জীবিতকালে তার কিন্তু অনেকগুলো চিঠির বই বেরিয়েছে আর কি। ইউরোপ প্রবাসীর পত্র বেরিয়েছে, যখন তিনি ইউরোপ সেই 17-18 বছর বয়সে ইউরোপে গেছেন, সেইখান থেকে চিঠি লিখছেন, সেগুলো হয়েছে। তারপরে ইন্দিরা দেবীকে, তার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে চিঠি লিখছেন, সেগুলো নিয়ে ছিন্নপত্র বেরিয়েছে। তারপরে অ্যান্ড্রুসকে লেখা বই নিয়ে লেটার্স ফ্রম অ্যাব্রোড বই বেরিয়েছে। তারপরে রানু অধিকারী বা পরে মুখোপাধ্যায়, তাকে লেখা বই নিয়ে ভানু সিংয়ের পত্রাবলী বেরিয়েছে। তারপরে রাশিয়ায় যখন গেছেন তখন রাশিয়ার চিঠি বেরিয়েছে এগুলো, এবং আরও একটা বেরিয়েছিল পথে এবং পথের প্রান্তরে। এসব চিঠিপত্রের সংকলন কিন্তু রবীন্দ্রনাথের জীবিতকালেই বেরিয়েছে। ও আরেকটা বেরিয়েছিল জাভা যাত্রীর পত্র, মানে জাভা গিয়েছিলেন তিনি, সেখান থেকে যেসব পত্র লিখেছেন সেগুলো নিয়ে একটা সংকলন বেরিয়েছে। আর যে 19 খণ্ডের কথা বললাম, এটা রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে বিভিন্ন জনের কাছে লেখা চিঠি, সেগুলো বিশ্বভারতী সম্পাদনা করে বেরিয়েছে। এখন আরও খণ্ড বেড়েছে। এখন এই পাঠের মধ্য দিয়ে আমি যেটা দেখেছি আর কি, সেটা হলো রবীন্দ্রনাথের যে সাহিত্য, তার কবিতা, তার গান, তার উপন্যাস, তার গল্প, প্রবন্ধ, সেইখানের যে রবীন্দ্রনাথকে পাওয়া যায়, সেই রবীন্দ্রনাথকে, ব্যক্তি রবীন্দ্রনাথকে খুব কম পাওয়া যায়। কিন্তু চিঠিপত্রের মধ্যে ব্যক্তি রবীন্দ্রনাথ উপস্থিত। রবীন্দ্রনাথের যে ব্যক্তি মানুষ, রবীন্দ্রনাথের মধ্যে যে কষ্ট, দুঃখ, তার যে স্নেহ, আদর, বা তার রাগ, বিরাগ, বা তার যে উপলব্ধিগুলো, ব্যক্তি উপলব্ধি, সেইটি আর কোথাও প্রকাশ অতটা হয়নি আর কি। রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে জানতে গেলে, আর ব্যক্তি মানুষকে যদি আমরা উপলব্ধি করতে চাই বা উদ্ঘাটন করতে চাই, বা সেটাকে যদি আমরা উন্মোচন করতে চাই, তাহলে তার পত্র ছাড়া উপায় নেই আর কি। এবং এই পত্রের মধ্যে, এই পত্র এক ধরনের শিল্প, এক ধরনের সাহিত্য, এটাও একটা সাহিত্য। এবং রবীন্দ্রনাথ খুব সচেতনভাবেই পত্র রচনা করেছেন। রবীন্দ্রনাথ জানতেন যে এই পত্রগুলো আবার বই আকারে প্রকাশিত হবে, সুতরাং পত্রে যেমন তিনি ব্যক্তি, নিজের মানুষকে উন্মোচন করেছেন, তেমনি এবার তিনি সচেতনও ছিলেন যে এগুলো এক ধরনের সাহিত্য হবে এবং এগুলো বই আকারে বেরোবে। সুতরাং দুটোর একটা সংমিশ্রণ আছে আর কি। রবীন্দ্রনাথ বলেছেন, তার ভ্রাতুষ্পুত্রীকে বলেছেন যে আমরা এমনি মুখোমুখি বসে যে সব কথা বলি, সেই কথা যতটা উন্মোচিত নিজেদেরকে না করতে পারি, চিঠি লেখার মধ্যে দিয়ে সে তার বেশি উন্মোচন করতে পারে। আবার প্রমথ চৌধুরীকে এক চিঠিতে বলছেন যে চিঠি লেখাও আর সহজসাধ্য কাজ না, কারণ চিঠিতে যে আমরা সব একেবারে উন্মোচন করে দিই তাও না আর কি। মানে সেখানেও এক ধরনের সম্পাদনা থাকে বা এক ধরনের চিন্তা থাকে, যে চিন্তাগুলো কবিতা লেখার মতো, মানে ওখানেও আমরা অনেক ইঙ্গিতের কথা বলি। সুতরাং এই দুটোর মিশ্রণ হলো তার পত্রাবলী। স্যার, আপনি তার গানের কথা বলছিলেন, আবার চিঠির কথা বলছিলেন। আমরা যদি বিশেষ করে বলতে চাই ছিন্নপত্রের কথা, ছিন্নপত্রে তার যে প্রকৃতি বন্দনা পাই, এই পূর্ববঙ্গকে দেখার যে দৃষ্টিভঙ্গি পাই, এটা আপনাকে কতটা মুগ্ধ করে? এটা হয়েছে যে আপনি চিন্তা করেন যে রবীন্দ্রনাথের জন্ম হলো কলকাতায়। কলকাতা তখন ভারতবর্ষের রাজধানী। সেই রাজধানীর একটা অত্যন্ত সমৃদ্ধ শিক্ষিত পরিবারে তার জন্ম, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। আর রবীন্দ্রনাথ ব্যারিস্টারি পড়তে গেলেন লন্ডনে। লন্ডন সেই সময়কার বিশ্বের রাজধানী যদি বলেন, এখন যেমন নিউ ইয়র্ক, মানুষ আমেরিকায় যেতে চায় বিশ্বের রাজধানীতে, তো লন্ডন সেই সময় বিশ্বের রাজধানী, সেখানে পড়তে গেলেন। সেই রবীন্দ্রনাথ এলেন গ্রামে, কাদামাটির মধ্যে, পদ্মা নদীর মধ্যে বোটে থাকেন, জমিদারি দেখাশোনা করেন। জমিদারি দেখাশোনা করতে করতে গরিব প্রজাদের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। এবং পশ্চিমবঙ্গীয় যে প্রকৃতি আর পূর্ববঙ্গীয় প্রকৃতি, এর মধ্যে একটা বড় কিন্তু পার্থক্য আছে। পশ্চিমবঙ্গীয় প্রকৃতির মধ্যে যে রূঢ়তা, যে কর্কশতা, সেটা কিন্তু পূর্ববঙ্গের প্রকৃতির মধ্যে নাই। পূর্ববঙ্গের প্রকৃতি কিন্তু অনেক বেশি পলিমাটির দেশ, ভাঙন প্রবণ। পদ্মা একটা ভাঙন প্রবণ নদী, গঙ্গা কিন্তু তা না। মানে দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য। সুতরাং রবীন্দ্রনাথ যখন জমিদারি দেখাশোনা করার কাজে এখানে এলেন, তখন তিনি যে প্রকৃতিকে দেখলেন, এই প্রকৃতি তার কাছে একটা নতুন দুনিয়া, নতুন মানে পৃথিবী উন্মোচন করে দিল আর কি, প্রকৃতি রাজ্যের এবং মানব রাজ্যের আর কি। সেই মানুষকে যখন তিনি দেখছেন এবং প্রকৃতিকে দেখছেন, পদ্মাকে দেখছেন, তিনি গঙ্গা দেখতে অভ্যস্ত ছিলেন, তিনি দেখলেন পদ্মার বিশালত্ব, এবং পদ্মার মধ্যেই তিনি সময় কাটাচ্ছেন। তিনি কিন্তু জমিদারি স্টেটের যে কাছারি বাড়ি ছিল, সেইখানে থাকার চেয়ে তিনি বোটের মধ্যেই থাকতেন, দিন রাত বোটের মধ্যেই থাকতেন। এবং সেখানে তিনি কিন্তু লেখালেখি করছেন, এবং সেই সূত্রে
1887 থেকে 1895 এই 8 বছর যে চিঠিগুলো লিখছেন, পরে আরও লিখেছেন, এই 8 বছরের চিঠি নিয়ে হলো মানে ভ্রাতুষ্পুত্রিকে লেখা 8 বছরের চিঠি নিয়ে হলো তার ছিন্নপত্র। এবং এইখানে তিনি শুধু প্রকৃতি নয়, প্রকৃতির মধ্য দিয়ে তিনি কিন্তু মানে জীবনকে, জীবনের গভীরতাকে, এবং শুধু জীবনের গভীরতা না, বৈশ্বিক পরিমণ্ডলকে, তার যে ঈশ্বর চিন্তা বা তার যে বিশ্ব সম্পর্কিত চিন্তা, এই বিশ্বের সৃষ্টি সম্পর্কিত যে চিন্তা, রবীন্দ্রনাথ তো শুধুমাত্র যে রবীন্দ্রনাথকে বলা হয় যে তিনি ধর্মে আচ্ছন্ন ছিলেন, আসলে রবীন্দ্রনাথ মানে তার কালের সমস্ত বিজ্ঞানের বই পড়েছেন, তার কালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের সঙ্গে তার সরাসরি দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছেন। সুতরাং বিজ্ঞান চিন্তাও এই সব চিঠির মধ্যে, প্রকৃতি যেমন আছে বিজ্ঞান চিন্তাও আছে। মানে পৃথিবী যে প্রথম বিজ্ঞানীরা যেটা ভাবেন যে পৃথিবীটা সৃষ্টি হয়েছিল, পৃথিবীতে যে মানুষ সৃষ্টি হয়েছিল বা পৃথিবীতে যে জীবন সৃষ্টি হয়েছিল, সেই জীবনের আদি সৃষ্টি হয়েছিল সমুদ্রে। সমুদ্রকে তিনি বলছেন যে আদি জননী। সমুদ্রের প্রতি কবিতার মধ্যে প্রথম লাইনটাই হলো হে আদি জননী সমুদ্র। এই কথাটা কিন্তু তিনি পাচ্ছেন বিজ্ঞানীদের কাছ থেকে, কারণ বিজ্ঞানীরাই ধারণা করছেন যে এই পৃথিবী যে অন্য কোথাও যে প্রাণী জগৎ নাই, একমাত্র এই গ্রহেই আছে, এবং এই গ্রহে প্রাণীর সৃষ্টি প্রথম হয়েছে সমুদ্রে, এবং সেটা ছিল এককোষী উদ্ভিদ। সেই উদ্ভিদই পরবর্তীকালে ডাঙায় এসছে এবং উদ্ভিদ সৃষ্টি হয়েছে, নানা রকম প্রাণী সৃষ্টি হয়েছে, এবং তার একেবারে পরবর্তী আমরা তো বিবর্তনের ধারায় মানে যেটা গেছে। তো রবীন্দ্রনাথ কিন্তু সেই জায়গায় পদ্মায় বসে সেই বৈশ্বিক সেই চিন্তাগুলো তিনি তার চিঠিতে সেগুলো লিখছেন। প্রকৃতিকে যে শুধু লিখছেন তা না। রবীন্দ্রনাথ ছোট গল্পের জনক বলি, বাংলা ছোট গল্পের জনক। 19 শতকে যখন বিশ্বে ছোট গল্প প্রথম মানে ছোট গল্প লেখা হচ্ছে, শর্ট স্টোরিজ তো আগে ছিল না, 19 শতকেই প্রথম আসে। সেই একই 19 শতকে রবীন্দ্রনাথ ছোট গল্প লিখছেন। পূর্ববঙ্গে আসার ফলে জমিদারি দেখাশোনার কাজে আসছেন ঠিকই, কিন্তু জীবনকে দেখা, প্রকৃতিকে দেখা, প্রকৃতির সান্নিধ্যে থাকা, এবং এই যে সাধারণ মানুষের যে জীবনযাত্রা, এর মধ্যে দিয়ে তাদের মনস্তত্ত্ব অনুধাবন, এই যে মেয়েরা গোসল করছে, মেয়েরা কীভাবে গোসল করে আর ছেলেরা কীভাবে গোসল করে, দুটোর পার্থক্য তিনি কিন্তু লিখছেন আর কি। মেয়েরা পানিকে ভালোবাসে, পানির মধ্যে বসে থাকতে ভালোবাসে, পানিতে বসে কি গল্প করে, কিংবা এই যে হাটে লোকজন যায়, এগুলোর বর্ণনা ছোট গল্পের মধ্যে আছে। একই সময় তিনি যেমন চিঠিতে লিখছেন, তেমনি ছোট গল্প যখন রচনা করছেন, ছোট গল্পের মধ্যে এই জীবনের এই বর্ণনা মানে একেবারে প্রত্যক্ষ বর্ণনাগুলো আছে আর কি। এবং তিনি বোটে বসে বসে যে জীবনকে দেখছেন, এবং তার মধ্য দিয়ে তিনি সেই প্রকৃতির কোলে লালিত যে মানুষগুলো দারিদ্র্যের শিকার, কিন্তু সেই মানুষগুলোর মধ্যে যে আনন্দ, সেখানকার শিশু চরিত্র পাঠ, বালক চরিত্র পাঠ, এটাও রবীন্দ্রনাথের কিন্তু এই পূর্ববঙ্গে আসার মধ্য দিয়ে হয়েছে আর কি। যত বালক চরিত্র আমরা দেখি আর কি, দেখব যে এই শিশু এবং বালক চরিত্র সেগুলো তার ছোট গল্পের মধ্যে দিয়ে যে বিকশিত হয়েছে, সেটাও এই দেখার মধ্যে দিয়ে, এই পর্যবেক্ষণ, মানে তিনি বোটে বসে বসে দূর থেকে দেখছেন, জীবনকে দেখছেন, এবং সেই জীবনের পাঠ নিয়েছেন, তাদের মনস্তত্ত্ব অবলোকন করেছেন, এবং সেই মনস্তত্ত্বের নিগুড় গভীরতাকে তিনি তার সাহিত্যের মধ্যে, যেমন পত্র সাহিত্যে যেমন তেমনি ছোট গল্পে, উপন্যাসে সেগুলো প্রতিফলিত হয়েছে। স্যার, এই বৈশাখের এই তপ্ত রোদেই তার জন্ম, এবং আমরা এখন আরেকটি বৈশাখে দাঁড়িয়ে তার আরেকটি জন্মবার্ষিকীতে। এই জন্মবার্ষিকী দাঁড়িয়ে আপনার কাছে জানতে চাই যে রবীন্দ্রনাথকে আসলে আমরা বাঙালি অনেকভাবে উপমা দিয়ে সাজাই। অনেকে বলেন তিনি ঈশ্বর, কেউ বলেন তিনি বাঙালির আকাশ। আপনার কাছে জানতে চাই রবীন্দ্রনাথ আসলে বাঙালির কি? রবীন্দ্রনাথকে দেবতা বলার কোনো অর্থ নাই। রবীন্দ্রনাথকে যারা গুরুদেব বলছেন সেটারও কোনো অর্থ নাই। গুরুদেব বলে তারে উচ্চ জায়গায় তুলে দিয়েছেন। রবীন্দ্রনাথ নিজে সবসময় বলেছেন যে তিনি একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, তারও ভুল ত্রুটি আছে। তিনি কিন্তু মানুষ হিসাবে, কবি হিসাবে নিজেকে প্রকাশ করারই চেষ্টা করেছেন। এবং তার যখন তিনি 68 বছর বয়সে গিয়ে তিনি যখন তার শিল্পকলা চর্চায় মনোনিবেশ করলেন, শেষ 12 বছর শিল্পকলা চর্চায়, তখন কিন্তু তিনি উপলব্ধি করছেন যে তাকে যে সবাই গুরুদেব বানিয়ে ফেলছে, গুরুদেবের পক্ষে তো মানুষের যে দুঃখ, কষ্ট, বেদনা এবং তার যে আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এগুলো প্রকাশ করা যায় না। তিনি তার শিল্পের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছেন, যেটা দিয়ে রবীন্দ্রনাথকে আরেক রবীন্দ্রনাথকে আমরা আবিষ্কার করতে পারি। সুতরাং রবীন্দ্রনাথ দেবতা নন, রবীন্দ্রনাথ একজন মানুষ, রবীন্দ্রনাথ একজন কবি, রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক। এবং রবীন্দ্রনাথকে আমরা কেন এখনও প্রাসঙ্গিক মনে করি, সেটা হলো আমাদের বাঙালির মধ্যে বা বাংলা সাহিত্যে
এত বড় মাপের কেউ আসেনি, এত বড় মাপের কেউ আসেনি। এবং এই যে সাহিত্য শিল্পের সমস্ত শাখাকে তিনি মানে পূর্ণতা দিয়েছেন, এবং যে শাখায় তিনি মানে তার কলম ধরেছেন সেই শাখাটাই সবচেয়ে বেশি উৎকর্ষ সাধিত হয়েছে। এইটা যে তিনি করেছেন, এইখানেই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব। এই মানুষ রবীন্দ্রনাথ বৈরাগ্যে বিশ্বাসী ছিলেন না। রবীন্দ্রনাথ সংসারের মানুষ ছিলেন, কিন্তু আবার সংসারে থেকেও তিনি কিন্তু সংসারী ছিলেন না। স্যার, শেষ প্রশ্নটা করি আপনাকে। যেই মানুষটি কখনো রবীন্দ্রনাথ পড়েননি কিংবা তার গান কখনো শুনেননি, সেই মানুষটা যখন প্রেম নিবেদন করেন কিংবা তার অনুভূতি প্রকাশ করে, তখন তার ভেতর দিয়ে, তার অনুভূতির ভেতর দিয়ে কখনো কি রবীন্দ্রনাথ কাজ করে? অর্থাৎ রবীন্দ্রনাথ যে অনুভূতিগুলোর কথা বলেছেন সেগুলোর ভেতর দিয়ে তিনি যান? এটা তো হতেই পারে। কারণ হলো, আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে বলি যে রবীন্দ্রনাথ মানব মনস্তত্ত্বের বা মানব অনুভূতির এমন কোনো প্রান্ত নাই যেটাকে স্পর্শ করেন না। মানে যারা রবীন্দ্রনাথের পাঠ করে তারা রবীন্দ্রনাথের মধ্যে, রবীন্দ্রনাথের কবিতায় কিংবা গানে ওই অনুভূতিটা পায়। একজন আজকের যুগের একজন প্রেমিক প্রেমিকা, তারাও কিন্তু রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ে সেখান থেকে উদ্বুদ্ধ হয়। সে শেষের কবিতা লেখা হয়েছে তো সেই 1929 সালে, এখন থেকে প্রায় 94, 95-96 বছর আগে, কিন্তু এখনও সেটা তাদের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণটা কী? কারণ হলো, তিনি একটা মানব চরিত্র বিশ্লেষণের বা মানব মনস্তত্ত্ব উন্মোচনের একটা চিরকালীনতাকে স্পর্শ করতে পেরেছেন। চিরকালীন যে মানুষ, আমরা কেন ক্লাসিকের কাছে যাই, আমরা কেন ক্লাসিক সাহিত্যকে এখনও পাঠ করি, আমাদের প্রাসঙ্গিক থাকে কেন? কারণ ওখানে আমরা মানব জীবনের একটা চিরকালীন যে বৈশিষ্ট্য তাকে পাই। তো চিরকালীন বৈশিষ্ট্য, যেমন মাতৃত্ব একটা চিরকালীন, মাছ তার সন্তানকে স্নেহ করে, একটা চিরকালীন বৈশিষ্ট্য। রবীন্দ্র সাহিত্যের মধ্যে এরকম চিরকালীন বোধ বিপুলভাবে আছে, বিপুলভাবে আছে, অসংখ্যভাবে আছে, অপরিমিতভাবে আছে। এখন এই বোধকে একজন যখন রবীন্দ্রনাথ পাঠ না করেও যখন তার প্রণয় নিবেদন করে বা প্রণয়ের কথা বলে বা প্রকৃতি বন্দনার কথা বলে, কোনো না কোনোভাবে সেটা যেন রবীন্দ্রনাথের মধ্যে আমরা পেয়ে যাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের কৃতজ্ঞতা জানবেন।